দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে পাকা কাঁঠাল পাতা স্টিম পিঠা এবং আমের চিজ কেক, এবং এই কাজটি যিনি দেখাবেন তিনি হচ্ছেন নাসরিন নওরোজ স্বপ্না, পরিচালক স্বপ্নার্স ফুড কর্নার। আপা আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? জি আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে, সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক আজকে কিন্তু আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে হাজির হয়েছে। আমরা প্রতিনিয়তই কিন্তু কাঁঠাল আমরা খেয়ে থাকি, আম খেয়ে থাকি, তবে এটি দিয়ে কিন্তু ভিন্ন ধর্মীতে হচ্ছে কেক তৈরি করা হয়, সেটি আজকে আমরা আপার কাছ থেকে শিখব। আপা আজকে আমরা প্রথমে কোনটি শিখছি? আপু, কাঁঠালটা হচ্ছে সবসময় মানুষ এমনি খেতে পছন্দ করে বা সিজনাল ফল হিসেবে খেতে পছন্দ করে, এবং অনেকে মনে হয় পছন্দও করে না, যে ওটার স্মেলটা একটু এরকম আসে এই জন্য। এবং এটাতে যে কত ধরনের পুষ্টিগুণ আছে, মনে করেন হাড় শক্ত করতে সাহায্য করে, হজমে শক্ত এটা সাহায্য করে, এবং এটা দেখবেন হচ্ছে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে গরমের মধ্যে মানে ঠান্ডা থাকে। আর মনে করেন এটা হচ্ছে হজমে বৃদ্ধি করে, তারপর হচ্ছে মানুষের হাত পায়ের ব্যথা থাকে, যে ক্যালসিয়ামের সমস্যা, এটা মজবুত করে, এবং বাচ্চারা প্রায় খেতে চায় না। তো আমি এমন একটা জিনিস আপনাদের কাছে তৈরি করে দেখাবো, কাঁঠাল পাতা স্টিম পিঠা, যেটার মধ্যে তেলও নাই, আবার হচ্ছে পুষ্টিকরও হবে, বাচ্চারাও খেতে পছন্দ করবে, এরকম একটা পিঠা নিয়ে আসছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে পাকা কাঁঠাল পাতা স্টিম পিঠা শিখবো। কি কি লাগছে উপকরণ? আমাদের এটা লাগছে আপু, কাঁঠালের অবশ্যই পিউরি লাগবে। এটার মধ্যে কোনো মেডিসিন বা কোনো কিছু বা কোনো কালার আসতেছে না, সম্পূর্ণটাই আপনার হচ্ছে জেনুইন ফল থেকে আসতেছে, যাতে শরীরে এটা ভালোভাবে মানে আমাদের সাহায্য হয় সব কিছুতে। তো আমাদের এখানে দেখেন আমি 3 ধরনের জিনিস নিয়ে আসছি। এখানে আমি এটা পেস্ট করে নিয়ে আসছি। এটার মধ্যে প্রথমে আমরা কাঁঠালটা সুন্দর করে বিচিটা ফেলে দিয়ে, কাঁঠালের ভিতরে আবার কিন্তু একটা লাল রঙের একটা আবরণ থাকে, ওটা ফেলে দিতে হয়। তো ওইটা ফেলে সবগুলো কাঁঠাল খুলে নিয়ে ব্লান্ডারে পানি ছাড়া ব্লান্ড করতে হবে। আচ্ছা, পানি ছাড়া ব্লান্ড মানে পরিমাণ কতটুকু নিব? আমরা আসলে এখানে 1 কাপ হচ্ছে চালের গুঁড়া দিয়ে কাজ করি। আমরা এটা চালের গুঁড়া দিয়ে করব, যেহেতু এটা স্টিমের কাজ কখনো ময়দা দিয়ে হয় না, চালের গুঁড়ি দিয়ে করতে হয়। তো এটা চালের গুঁড়ি দিয়ে করব। 1 কাপ যদি চালের গুঁড়া নেই, তাহলে হাফ কাপ আমি হচ্ছে আপনার হচ্ছে পিউরি নেব, মানে কাঁঠালের পিউরি নিব। এই যে আমাদের একটা মেজারমেন্ট কাপ আছে, দেখবেন এখানে হচ্ছে 1 কাপ, হাফ কাপ, 250 গ্রাম এরকম ভাগ করা আছে। এটা মেজারমেন্টটা একদম অ্যাকুরেট নিতে হবে, তাহলে আপনার হচ্ছে গোলানোটা, স্টিমটা সুন্দর হবে, সঠিক হবে। আবার স্টিম করতে আবার, কারণ স্টিমে যদি আপনি বেশি ঢিলা বা নরম হয়ে যায়, তাহলে কিন্তু ওটা কিন্তু আর হবে না, শক্ত হবে না, ওই যে পড়ে যাবে, খেতে পারবেন না। সবকিছুর মেজারমেন্ট একদম পারফেক্ট হইতে হবে। সেজন্য আমরা এই যে 1 কাপ হচ্ছে যদি চালের গুঁড়ো নেই, তাহলে হাফ কাপ আমরা সুজি নিব। আচ্ছা, 1 কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ সুজি, হাফ কাপ হচ্ছে গুঁড়া দুধ নিব, হাফ কাপ হচ্ছে কাঁঠালের পিউরি নিব, এবং একটু মাওয়া নিব, 250 গ্রামের মতো একটু মাওয়া নিব। আচ্ছা, মাওয়া নিয়ে আর হাফ কাপ চিনি নিব। 1 কাপের সাথে সবসময় হাফ কাপ চিনি যায়। আচ্ছা, কেউ যদি মনে করে যে এটা একটু অন্যরকম করে স্বাদ হবে, আপনি কনডেন্স মিল্কও নিতে পারেন। দিয়ে চিনি দিয়েও আমরা কনডেন্স মিল্ক দিতে পারি না, চিনি দিলে কনডেন্স মিল্ক একটা দিতে হবে, হয় চিনি দিবেন আপনি, আর হচ্ছে না হয় কনডেন্স মিল্ক দিবেন। আচ্ছা, তো এই সবগুলো জিনিস, আবার চালের গুঁড়াটা আবার একটু শুকনো চালের গুঁড়া হলে বেশি ভালো হয়। কি চালের গুঁড়া ব্যবহার করেছে? আমরা বেশিরভাগই আতপ চালের গুঁড়া সাধারণত এই পিঠা বানাইতে আমরা সবসময় ব্যবহার করি। আতপ চালের গুঁড়াটা যদি আপনি সবচেয়ে ভালো হয়, আমি যদি ভিজে 1 ঘন্টা 2 ঘন্টা হচ্ছে ভিজে রাখি, সুন্দর করে ধুয়ে, সেটা আমি যদি সুন্দর করে ব্লান্ড করে নিয়ে আসি। আর এখন তো অনেক সুবিধা আছে, হচ্ছে বিভিন্ন যে আমরা মশলা গুঁড়া করি যেখানে, সেখানে গেলে ওরা সুন্দর করে আপনাকে চালেরটা গুঁড়া করে দেয়। আচ্ছা, তো ওইখানে যে আমরা আসলে গুঁড়া করলে ওইটা সুন্দর হয়। দোকানে যে অনেক সময় অনেক দিন ধরে হচ্ছে গুঁড়া করে রাখে, ওটা কিন্তু স্মেলও করে, আবার এই পিঠাগুলা খেতেও ভালো লাগে না। যেহেতু ঘরেই বানানো হচ্ছে, সেই ক্ষেত্রে গুঁড়োটা নিজে থেকে করে নিলে ভালো। আরো সহজ উপায়, দোকানেও যেতে হবে না। এখন অনেকে আপুরা কি করে, ঘরেই হচ্ছে আতপ চালটা অনেকক্ষণ, বা আতপ চাল আপনি পোলার চালও ওর সাথে মিলেও করতে পারেন, তাহলে স্মেলটা আরো একটু সুন্দর হবে। ভিজে রেখে আপনি ব্লান্ডারে ব্লান্ড করে নিতে পারবেন। আচ্ছা,
ব্লান্ডারে ব্লান্ড করে নিয়ে একটু ছড়িয়ে কোন একটা প্লেটের মধ্যে সেক্ষেত্রে কি ছেঁকে নিতে হবে নাকি গুঁড়ো করে ছেঁকে নিলেই নেওয়ার কোনো হবে? দরকার না, ছেঁকে নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা। আর এই পিঠাগুলা হয় কি মুখের মধ্যে একটু লাগে, ভাল লাগে, একটু নারকেল একটু থাকে, দানা দানাটা ভালো দানা লাগে। দানা ভাবটা সেটা ভাল লাগে। কিন্তু পিউরিটা করার সময় একটু সাবধানে করতে হবে, পানি ছাড়া সুন্দর করে ব্লান্ড করতে হবে, একদম মিহি পেস্ট হবে পিউরিটা একটা। কিভাবে করা হয়েছে এটা যদি আরেকবার দর্শকদের আপু বলে দিই। এটা সবাইকেই বলি, ইয়ে হচ্ছে আমরা যারা কাঁঠাল খাই, কাঁঠালটা শক্ত হবে না, হুম হুম। নরম কাঁঠালটা হবে। যেহেতু আমি পিউরিটা করব, শক্ত কাঁঠালটা হলে হবে কি দানা দানা থাকবে। হুম হুম। তো ওই জন্য একটু হচ্ছে নরম কাঁঠালটা নেবেন আপনি। নরম কাঁঠালটা বিচিটা ফেলে, কাঁঠালের ভিতরে কিন্তু আবার একটা লাল আবরণ থাকে, ওই আবরণটাও আপনি ফেলে দিবেন, কারণ ওটা খেতে হয় না। এই কাঁঠালটা সুন্দর করে ব্লান্ডারে দিয়ে, ব্লান্ডারে একদম পানি ছাড়া অ্যাকুরেট মানে কাঁঠালের পিউরিটা থাকবে। বাচ্চারা বুঝতেই পারবে না যে এটার হচ্ছে কাঁঠাল আছে। তো ওটা দিয়ে সুন্দর করে আমি হচ্ছে ব্লান্ড করে নিব। 1 কাপ মেজারমেন্টটা আমি সবাইকে বলি, কারণ মেজারমেন্টটা না ঠিক হলে এটা স্টিমটা সুন্দর করে হবে না। 1 কাপ হচ্ছে চালের গুঁড়ার সাথে 1/2 কাপ চিনি বা কনডেন্স মিল্ক যাবে, 1/2 কাপ হচ্ছে গুঁড়া দুধ যাবে, আর হচ্ছে 250 গ্রাম আমি একটু মাওয়া দিয়েছি ওর মধ্যে, আর হচ্ছে আপনার সুজি যাবে 1/2 কাপ। আচ্ছা। আর 1/2 কাপ হচ্ছে পিউরি যাবে। এই 6টা আইটেম যাবে। সবগুলো আইটেম সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে আপনার হচ্ছে ময়ন করতে হবে অনেকক্ষণ ধরে, কারণ যেহেতু চিনি থাকবে, আবার চালের গুঁড়া থাকবে, চালের গুঁড়া এবং চিনিটা তো স্টিম হতে হবে। আমরা যদি প্রসেসিংটা দর্শকদের দেখিয়ে দিই যে আমি আসলে কিভাবে দেখাচ্ছি তৈরি করতে আপনাকে। হবে। এই যে এইরকম থিকনেস একটা হচ্ছে আপনার ইয়ে থাকবে, এটা স্টিম করার জন্য এরকম একটা পেস্ট থাকবে। এটা পিউরিটা, পিউরি প্লাস চালের গুঁড়ি প্লাস হচ্ছে আপনার হচ্ছে সুজি সব মিক্সড করার পর 1 ঘন্টা আপনি রেস্টে রাখবেন। 1 ঘন্টা রেস্টে রাখলে কি হবে, ওই খাবার ইয়াটা একদম স্মুথ হয়ে যাবে। চালের গুঁড়া বলেন বা হচ্ছে আমের পিউরি বলেন বা চিনিটা বলেন, সুন্দর করে এটা এরকম একটা পেস্ট হবে, এরকম একটা পেস্ট হবে, এবং বেশি ভারীও না, বেশি আবার হচ্ছে একদম লিকুইডও না, এরকম একটা পেস্ট হবে। এটা হচ্ছে এই পেস্টের সাথে কি আমরা কোনো পানি মিশিয়েছি? না, আমরা এটার সাথে কোনো পানি মিক্সড করিনি। সম্পূর্ণটাই আপনার হচ্ছে ওই যে আপনি কাঁঠালের যে পিউরিটা যে করা হয়েছে, ওই পিউরিটা দিয়েই এটা মেইনলি হচ্ছে মিক্সটা করতে হয়। তাহলে বাড়তি কোনো পানি থাকবে না, তাহলে আর ফলটার রস হলে হয় কি অ্যাকুরেট ফলটার হচ্ছে স্বাদটাও পাওয়া যাচ্ছে, প্লাস জিনিসটাও সুন্দর হচ্ছে। পানি দিলে তো আবার ওটা একটা পানসা পানসা একটা ইয়ে হয়ে আসে, কারণ কাঁঠাল তো সবসময় আমের মতো ওরকম মিষ্টি হয় না, এটা তো একটু কম মিষ্টি হয়, সেজন্য পুরা পিউরিটাই দিতে হবে। এবং কালারটাও দেখেন একদম পুরা অ্যাকুরেট হচ্ছে কাঁঠালের কালার, এটা হচ্ছে পুরো এরকম হবে। এটার সাথে আমাদের কি লাগবে, আমরা কিন্তু এটা হচ্ছে এটার ভিতরে পুর দিব। আচ্ছা, ওই যেটা আমরা স্টিম করব কাঁঠাল পাতায়, সেটার মধ্যে পুর দেব। পুরটা দেখেন এটা নারিকেল আর হচ্ছে আপনার ছানা। ফ্রাই প্যানের মধ্যে ঘি দিতে হবে, ঘি দেওয়ার পর ওটার মধ্যে আপনার হচ্ছে কাঁচা নারিকেলটা কোরানোটা আর ছানাটা আপনার হচ্ছে সুন্দর করে। পরিমাণ কতটুকু এখানে? এখানে হচ্ছে আপনি 250 গ্রাম করে। আচ্ছা, ছানা 250 গ্রাম আর নারকেল 250 গ্রাম সমান সমান। আর 2 টেবিল স্পুন আপনি হচ্ছে ঘি দিবেন। আচ্ছা, 2 টেবিল স্পুন ঘির মধ্যে জাস্ট টেলে নেবেন, শুকনা যেমন হচ্ছে ইয়ার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে টেলে নেবেন, কোনো কিছু না। তখন চুলার আঁচটা কেমন থাকবে? একদম আস্তে থাকবে, কারণ যেহেতু একদম লো থাকবে। হ্যাঁ, কারণ এ দেখেন একদম হচ্ছে নারকেলের কালার হচ্ছে একদম হচ্ছে সাদা সাদা থাকবে, একটাও কালার পুড়ে যাবে না। কিন্তু আবার কারণ কাঁচাটা দিলে হয় কি আপা, এর সাথে একটু স্মেল আসে, সেই জন্য আমরা ঘির মধ্যে এটা হচ্ছে টেলে নিছি। এবং হচ্ছে ছানাটাও তাই, যে শুধু শুধু যদি ছানা দিই তাহলে একটু কাঁচা কাঁচা একটু মুখের মধ্যে স্মেল আসে, যার জন্য ওটা ঘিয়ের সঙ্গে দিয়ে আমি সুন্দর হচ্ছে টেলে নিছি। দেখেন কালারটা একদম পুরা সাদা সাদা কালার, ভিতরে হচ্ছে ছানা আর ভিতরে হচ্ছে একটু ভাজার কারণে কিন্তু নষ্ট হয়নি। নষ্ট, এটা কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারবেন। এটা ফ্রোজেন করে যদি আপনারা ডিপে রেখে দেন আপনারা, বা এই পেস্টটাও আপনারা যদি ডিপে রেখে দেন, সুন্দর যখন আপনার মনে চাইলো তখন আপনি বের করে নিয়ে স্টিম করে খেতে পারবেন। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা বাচ্চাদের জন্য, কারণ এখনকার বাচ্চারা ফল খেতে পছন্দ করে না, ওরা মানে এখন হচ্ছে কমার্শিয়ালি খালি ফাস্ট ফুডের উপর বেশি আসক্ত। আর ফলটা যেহেতু বাচ্চাদের জন্য খুবই দরকার, কারণ হাড় মজবুত করার জন্য, তাছাড়া খাবারের যদি স্বাদ আনার জন্য, কারণ ফল খেলে কিন্তু খাবার রুচিও বাড়ে, তো সেই জন্য বাচ্চাদের জন্য সুবিধা। আর যারা
বয়স্ক তারা কিন্তু বয়স হওয়ার কারণে তাদের ডায়াবেটিস আছে, তারপরে তাদের প্রেশার আছে, তারা খেতে সমস্যা করে, আবার তেল খেতে করে, তেল খাওয়া যাবে না। স্টিমের খাবার একটাই সুবিধা যে আপনি তেল ছাড়াই বানানো হচ্ছে, স্বাস্থ্যসম্মত, এটা একটা সুন্দর ব্যবস্থা। আর হচ্ছে আর একটু আমার আবার নারকেল লাগবে উপরে দেওয়ার জন্য, শুধু নারকেলের গুঁড়ো, শুধু নারকেলের পুরটা। আচ্ছা, এখন এইটা আমি কি করব, আর নিয়েছি আমি কাঁঠাল পাতা। আমার খাবারও হবে কাঁঠাল দিয়ে, আর আমি কাঁঠাল পাতার মধ্যে আমি স্টিম করব। কাঁঠাল পাতাটা আমি সুন্দর করে যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, আর এইটা আমি কিভাবে বানাবো, পানির খিলি যেমন করে বানায় ঠিক একটা দিয়ে পেঁয়াজ দিয়ে এই যে এভাবে। আর আমার এখানে হচ্ছে টুথপিক আছে, টুথপিকটা দিয়ে এই যেভাবে একটা বাধা দিব ভিতরে, যাতে আমি জিনিসটা না বের হয়ে যায়। এই যে এটাকে মেইনলি পানির খিলি বলে, কাঁঠাল পাতার পানির খিলি। এই যে তারপর আমরা কি করব, তারপরে আমি আরেকটা দেখাই দিই। প্রথমে হচ্ছে আমরা সব একসাথে খিলি বানিয়ে রাখবো, তার কারণ আমি তো স্টিম করার সময় একটা করে বানাবো, একটা করে তো আর স্টিম হবে না। সুন্দর করে আগে সবগুলো আমি আগে কাঁঠাল পাতা দিয়ে বানিয়ে নিব। এই যে আমি দেখাচ্ছি। এই যে এই ক্ষেত্রে কি আগে পাতাতে কোনো ঘি বা তেল ব্রাশ করতে হবে? না, কিছু করতে হয় না, যেহেতু এটার মধ্যে আমি হচ্ছে সব ধরনের জিনিসই দিছি, ওখানে আর কোনো সমস্যা হয় না। আর যখন আমি কাঁঠাল পাতা খুলে নিব তখন ওটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাওয়ার পর ছেড়ে দিবে। আচ্ছা, কিন্তু ওটাও কুক হয়ে গেছে। কাঁঠাল পাতাটা যখন আমি স্টিম করব তখন তো ওটাও কুক হয়ে যায়, আস্তে করে ছেড়ে দেয়। আচ্ছা, মানে এটা পুরোটাই স্বাস্থ্যসম্মত, কোনো নাই, তেল নাই, কিছু নাই, এটার মধ্যে কোনো কিছুই যাবে না। এই যে এরকম করে প্রত্যেকটা কাঁঠাল পাতা আমি সুন্দর করে যে পানির খিলির মতো করে দিয়ে, এখানে হচ্ছে আপনার যে টুথপিক আছে, এখানে আমরা যখন পাতাটা নির্বাচন করব বা নিব তখন কোন সাইজের পাতাটা নিতে হবে? এটা বেশিরভাগই আপনি কোনাটা নেবেন না, আবার বেশিটা ইয়েও নেবেন না, বয়স্কটাও নেবেন না, আবার হচ্ছে পাতলা কুচিটাও নেবেন না। এটা দেখতে হবে কি আপা, কারণ আমি যদি এটা হচ্ছে একদম নরমটা নেই, মানে একদম বলে কি এটা বাচ্চা একদম কুচিটা দেন, তাহলে কি হবে, ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে স্টিম করার সঙ্গে সঙ্গে ফেটে যাবে এবং জিনিসটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে যেহেতু আমরা এটা মিডিয়াম নিব, কেন বেশি শক্তও না বেশি নরমও না, তাহলে কি হবে জিনিসটা ভিতরে যাবে। আবার হচ্ছে শক্ত হলে আবার অসুবিধা, যেটা হচ্ছে বয়স্ক পাতা ফেটে যাবে। আচ্ছা, কারণ পেঁয়াজ দেওয়ার সাথে সাথে ফেটে যাবে। দেখেন এটা কিন্তু একটাও কিন্তু আপনার পেঁয়াজ দেওয়ার সাথে সাথে কিন্তু ফাটছে না। এই দেখেন, এই যে এরকম করে জাস্ট নিয়ে আপনার হচ্ছে এরকম টুথপিক দিয়ে গেঁথে দিবেন। এটাকে মেইনলি পানির খিলি বলে, কাঁঠাল পাতায় পানির খিলি। খাবারের সাথে আসলে জিনিসের সামঞ্জস্যতা থাকে। এই যে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। আচ্ছা, বানিয়ে নেওয়ার পর আমি এটা স্টিম করব কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এরকম ছোট ছোট স্টিমার, বড় স্টিমারও আছে। ছোটটা নিলে সুবিধা হয় কি, ওই জিনিসগুলো রাখতে সুবিধা হয়। বড় যদি স্টিমারটা ইউজ করা হয় দেখা যায় যে এক পাশে রাখার কারণে এগুলি তো আমরা হচ্ছে এগুলি পুর ভরে তারপরে আমি স্টিম করব। এই যে স্টিমারে দেখেন এরকম একটা ব্যবস্থা আছে, নিচে আমরা হচ্ছে পানি দিব। আমরা নিচে পানি দিব, পানিটা অল্প দিব, জাস্ট শুধু এটা স্টিম করা। আমরা যেমন শুধু ভাপটা লাগানোর জন্য, আমরা যেমন মোমো স্টিম করি ঠিক সেরকম টাইপের। এটার মধ্যে পানি দিব নিচেরটার মধ্যে, আর উপরে দেখেন যে ফুটা ফুটা দেওয়া আছে। স্টিমার থাকলে খুব সহজেই স্টিম করা সুবিধা হয়। আর যদি কারো স্টিমার না থাকে সেই ক্ষেত্রে বাসায় আসলে কিভাবে করা যাবে? আরেকটা সহজ বুদ্ধি আছে আপা, কারণ সবার ঘরে স্টিমার থাকবে এমন তো কোনো কথা নাই। এটা হচ্ছে সহজ উপায় আপু, যে অনেকের ঘরে দেখবেন যে আমরা কিন্তু এখনো যে চালনিতে, প্লাস্টিকের চালনিতে আমরা হচ্ছে চাউল ধুয়ে পোলাও রান্না করার সময় চাউল ধুয়ে ওখানে রাখি। কিন্তু আগেকার মানুষরা কি করতো, যে স্টিলের হচ্ছে ফুটা ফুটা ইয়া ছিল, বোল ছিল যেরকম স্টিলের। তো আগেকার মানুষরা কি করতো, ওই যে চাউল ধুয়ে ওইটার মধ্যে ঝাড়নির মধ্যে রাখতো। ওটার মধ্যে রাখলে হয় কি পানিটা ঝরে যেত। ওই জিনিসটা যদি আপনি যে কোনো হাঁড়ির উপরে রেখে তারপর এটা করেন ছোট সাইজের, একই হবে। সেটাও আপনার এই কাজটা উপকার হবে, কারণ সবার ঘরে তো স্টিমার থাকবে এমন কোনো কথা না। বা গ্রামের দেশে
মনে করেন যা যা দেখতেছে সবাই তো দেখতেছে, গ্রাম দেশেও তো সবাই চায় যে সবার কাছে স্টিমার নাই, আমি এটা একটু করে খাই, তারা ওই অনায়াসে ওটা দিয়ে করতে পারবে। এবং একটাই খেয়াল রাখতে হবে, ওইটা যখন দিবেন তার উপরে এমন ভাবে হচ্ছে ঢাকনাটা দিতে হবে জানি বাতাস না বের হয়। আচ্ছা, বাতাস একদম বের ঢেকে হলে দিতে হবে। আপা আমরা বাকি অংশ দেখব, তবে তার আগে নেব একটা বিরতি। দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাত। আমাদের আজকের বিষয় চলছে পাকা কাঁঠাল পাতা স্টিম পিঠা এবং আমের চিজ কেক। আমরা প্রথমেই দেখাচ্ছিলাম পাকা কাঁঠাল পাতা স্টিম পিঠা। আপু এর আগে আপনাকে বললাম যে এগুলি আমি মাখিয়ে রাখিয়েছি এবং ভিতরের পুরটাও আলাদা করে তৈরি রেখে রেখেছি। এটা আমি কিভাবে এখন স্টিম করব সেটা আপনাদেরকে দেখাই দিই। এই কাঁঠাল পাতার মধ্যে প্রথমে আগে অল্প একটু হাফ টিস্পুন দিব এই পিউরিটা, যেটা আমি তৈরি করে রেখেছি। এটার ভিতরে যে আমি হচ্ছে ছানা এবং নারকেলের যে একটা রেখে দিয়েছি পুর, এই পুরটা দিয়ে দিব এর মধ্যে। কতটুকু পরিমাণ দিব? এটা 1 টিস্পুন দিলেই হবে। আচ্ছা, এটা 1 টিস্পুন, আর এটা হাফ টিস্পুন দিলাম, আবার একটু হাফ টিস্পুন দিব এখানে। আচ্ছা, পুরটা মাঝে থাকবে। পুরটা মাঝে থাকবে, তাহলে স্টিম করলে সুবিধা হবে। এবং এটার উপরে দেখার সৌন্দর্য করার জন্য এই দেখেন উপরে একটু নারকেলের একটু দিলাম। এই যে এটা এইভাবে থাকবে, এটা জাস্ট এইভাবে থাকবে। এটা আমরা গরম পানির মধ্যে স্টিম, এখানে ফুটা ফুটা আছে, এই ফুটা ফুটার এখানে আস্তে করে দিয়ে রাখবো। এরকম করে দিয়ে আমরা স্টিমে দেব। 10 মিনিটের মধ্যে আমার এই স্টিমটা হয়ে যাবে। আচ্ছা, আমরা আরো কিছু যদি বানাই? হ্যাঁ, আরেকটা বানাই দিয়ে দেখাচ্ছি আপনাকে। এই যে এটা কিছুই না, এটা দেখতে ঠিক মিষ্টি যে পান আছে সেরকম লাগছে, ওই মিষ্টি পানের মতো লাগে। এই জন্য এটাকে অনেক দেশের বিক্রমপুরের মানুষরা এটাকে পানির খিলি বলে। এই যে অঞ্চল ভেদে কি এটার নাম ভিন্ন রকম? হ্যাঁ, ওই যে পানির খিলি বলে, যেহেতু পানের মধ্যে এই পিঠাটা হয়েছে এই জন্য পানির খিলি বলে। আচ্ছা, এই যে এটার উপর দেওয়ার পরে এই যে উপরে একটু নারকেলের দিলেন, দেখতেই সুন্দর লাগতেছে। এই যে এরকম করে আপনি হচ্ছে ভিতরে আস্তে করে এরকম অনেকগুলো একসাথে করে দিবেন। একসাথে মনে করেন আপনি 10টা 12টা করে আপনার একবারে স্টিম হয়ে যাবে। আচ্ছা, স্টিম হতে কত সময় লাগে? স্টিম হতে 10 থেকে 15 মিনিটের মধ্যে স্টিম হয়ে যাবে, কারণ খালি পানিটা তো স্টিম গরম করা। এটার পর আমাদের মনে করেন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমার এই পিঠাগুলোই দেখেন আস্তে আস্তে যে স্টিম হয়ে গেছে। এই যে আমার পিঠা সবগুলো একসাথে করেছি। এই যে ভিতরে এরকম স্টিম হওয়ার পর কেমন দেখায় ভিতরে? হ্যাঁ, আমি একটা পিঠা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কাঠিটা আমি খুলে দিব। আমরা যখন সার্ভ করব তখন কি এই পাতা সহই সার্ভ করতে হবে? হ্যাঁ, পাতা সহ সার্ভ করব। হাজির বিরিয়ানি মনে হয় পাতা সহই সার্ভ করে, আমরা ওটা আস্তে করে সরাই ফেলে তারপরে খাই। এরকম অনেক জিনিস আছে যে আবার যে কাঁঠাল পাতায় অনেকে স্টিম করে, যে কাঁঠাল পাতা সহই কিন্তু স্টিম করে। এই যে আমরা এইভাবে পুরা পিঠাটা, এই যে এটার আউটলুকটা হচ্ছে এরকম আসতেছে। এই যে আচ্ছা, একটা কোণ দেখাচ্ছে, এটা কোণ দেখাচ্ছে এই পিঠাটা। এই যে এরকম করে পুরোটা স্টিম। এটা আমাদের হয়ে গেল কাঁঠাল পাতায় পানির খিলি পিঠা। আপা, আপনি তো কাঁঠাল পাতায় স্টিম পিঠা তৈরি করেছেন, এই পিঠার দাম আপনি কিভাবে নির্ধারণ করবেন? আপু এটার হচ্ছে মেজারমেন্ট অনুসারে আপনার খরচ আসে আপনার হচ্ছে 20 টাকা। আর আমরা হচ্ছে প্রতি পিস আমরা হচ্ছে যেমন আমরা স্টিম করতেছি, কারেন্টের বিল খরচ হচ্ছে, নারিকেলের কিন্তু প্রচুর দাম। একটা নারিকেল এখন প্রায় 200 টাকা চায়। তারপর ওটার মধ্যে যেহেতু গুঁড়া দুধ যাচ্ছে, তারপরে ওটার মধ্যে সুজি যাচ্ছে, ওটার মধ্যে আপনার হচ্ছে কাঁঠালের পিউরি যাচ্ছে, সব মিলে আপনার 20 টাকা থেকে 25 টাকার মধ্যেই এরকম পড়ে যায়। আর বিক্রি করছেন কত? বিক্রি করতেছি এটা আমি 40 টাকায় বিক্রি করি। 40 থেকে অনেকে আবার হচ্ছে স্থান ভেদে যেমন হয় না, এগুলি নির্ভর করে কিন্তু হচ্ছে আমরা যারা মেলাতে সেল করি তখন একরকম প্রাইসটা নির্ধারণ করে, বাসা থেকে যে আমরা সেল করি সেটা আরেকভাবে নির্ধারণ করা হয়। দুটার মধ্যে তফাৎটা হচ্ছে বাসা থেকে করতে গেলে তো আমার কোনো স্টল ভাড়া দিতে হচ্ছে না, বাইরে যদি কোনো মেলা করি তাহলে স্টল ভাড়া দিয়ে তার ওখান থেকে করতে হবে, ওটার তো একটা হিসাব তখন যোগ হবে। বিভিন্ন মেলাতে 2000-3000 টাকা করে পার ডে স্টল ভাড়া লাগতেছে, তো ওটার খরচটা তখন অ্যাড করতে হবে, তখন একটু বেড়ে যাচ্ছে, তখন 50 টাকা করে সেল করে সবাই। আচ্ছা, এই গেল আপনার হচ্ছে
আর আপনি যখন এই পিঠা ডেলিভারি দেন তখন আসলে কিভাবে ডেলিভারি এটা দিচ্ছেন? ডেলিভারিটা নির্ভর করে, এখন সুবিধা আছে সারা ঢাকা শহরে কিছু কিছু পাঠাও ওরা কাজ করতেছে, এই যে যারা আমরা হোমমেড ফুড কাজ করতেছি তারা বাসা থেকে, কারণ সবার পক্ষে সম্ভব হবে না যে আমরা কুক করে সেটা আবার হচ্ছে ডেলিভারি করতেছি, তখন হচ্ছে ওই পাঠার হেল্প নিতে হয়। ওরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানরা এটারই ব্যবসা করে, যে খালি হচ্ছে আপনার পাঠার ব্যবসা করে, যে সব ফুডগুলো ঠিক টাইমে ডেলিভারি দিবে, ওদের একটা আলাদা চার্জ দিতে হয়। আর আপনি যেহেতু পিঠা নিয়ে কাজ করছেন, সচরাচর দেখা যায় শীতের দিনে বেশি হচ্ছে পিঠা বিক্রি হয়, খাওয়া হয়। আপনার কি সারা বছরই এই পিঠা বিক্রি হচ্ছে নাকি শুধু হচ্ছে সিজনাল না ওয়াইজ না, বিক্রি আলহামদুলিল্লাহ হচ্ছে? আমার সারা বছরই হয়। কেন হয়? কারণ সারা বছরের বিয়ের প্রোগ্রামের জন্য এই পিঠাটা খুবই দরকার হয়, এবং এই কাঁঠাল পাতার পিঠাটা হয় কি বিভিন্ন হচ্ছে ডালা সাজাতে দেখতে সুন্দর লাগে। বিভিন্ন এরকম নকশি পিঠা আছে, তাছাড়া হচ্ছে মুগ ডালের মুগ পাকন পিঠা আছে, এরকম অনেক ধরনের পিঠা আছে, ডালা সাজাতে দেখতে সুন্দর হয়। ভ্যারাইটিস না দেখলে তো ভাল লাগে না। তো এক একটা পিঠার আবার কলা পাতার একটা স্টিম পিঠা আছে। তো এগুলি হয় কি ভ্যারাইটিস পিঠা সারা বছরই আলহামদুলিল্লাহ যায়, কারণ ওই যে বিয়ে শাদী গায়ে হলুদের প্রোগ্রাম, বা জামাই নিয়ে আসলো, বা বউ নতুন বরণ করলো, অনেকে আবার যে 7 মাসের প্রোগ্রাম করে বাচ্চাদের বাচ্চা হওয়ার জন্য, এইগুলিতে প্রোগ্রামেও আমাদের হচ্ছে এইটা সুন্দর সারা বছরই পিঠা আমাদের সেল বিক্রি হচ্ছে। আচ্ছা, আমাদের প্রথম যেই বিষয় সেটি হচ্ছে পাকা কাঁঠাল পাতা স্টিম পিঠা, সেটি তৈরি হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী যেই আমের চিজ কেক সেটি শিখবো। আচ্ছা, সেটা আমাদের আরেকটা নতুন, এটা হচ্ছে সেই ম্যাঙ্গো কেক, এটা ম্যাঙ্গো চিজ কেক বলে, এটার ভিতরে হচ্ছে চিজ আছে। এটা কিভাবে তৈরি করেছেন এবং কি কি উপকরণ লেগেছে? আপু, নরমালি হচ্ছে আমাদের এগুলি করতে একটা স্পঞ্জ করতে হয়, 1 পাউন্ডের ভিতরে বেসিক যে স্পঞ্জটা সেটা ওটা করতে হয়। ওটা হচ্ছে যেমন মনে করেন ময়দা লাগে হচ্ছে 26 গ্রাম, তাছাড়া ডিম একটা, চিনি হচ্ছে 28 গ্রাম, তারপরে বেকিং পাউডার লাগবে হচ্ছে হাফ টিস্পুন, তারপরে গুঁড়া দুধ লাগবে 2.5 গ্রাম, আর হচ্ছে কর্নফ্লাওয়ার লাগে 8 গ্রাম। এটা কি 1 পাউন্ডের জন্য? এটা 1 পাউন্ডের জন্য একটা মেজারমেন্ট। কারণ যতদূর মনে হয় যে সব অনেকেই কেক বানায় এখন, বর্তমানে কেকটা এখন একটা একটু মানে বহুল পরিচিত, সব থেকে কিন্তু একটা বিজনেসের পর্যায়ে চলে এসেছে এবং এখন। অনেকে ঘরে বসে হাউস ওয়াইফরাও কিন্তু এই ব্যবসাটা করতেছে, যে কেউ কেউ ব্যবসা করতেছে, কেউ কেউ আবার মনে করেন ঘরে বউ হাজবেন্ডকে বা আত্মীয় স্বজনকে বাচ্চাদেরকে বাইরের ফুড থেকে নিজের হাতে তৈরি খাবার করার জন্য কিন্তু এই কেকটা তৈরি করতেছে। তো কম বেশি সবাই করে, কিন্তু মেজারমেন্টটা যদি ঠিক মতো না হয় আপনার রেসপন্সটা কখনোই একরকম ঠিক হবে না। কারণ অনেকেই শুনেন দেখবেন যে কেক বানাতে গেছে কেকটা হচ্ছে ডেবে গেছে, বা কেক বানাতে গেছে কেকটা হচ্ছে কেকটা আসলে ডেবে যায় কেন? এটা কিন্তু অনেকেরই কমপ্লেইন থাকে যে কেক বানানোর পর সবকিছুই ঠিক আছে, শুধু ডেবে যাচ্ছে। আবার মনে করেন প্রথমে ফুলতেছে পরে আর ফুলতেছে না, বা উপরের দিক দিয়ে হচ্ছে আর ভিতরটা কাঁচা থেকে যাচ্ছে। এটা কেন হয়? আপা, এটার দুইটা কারণ। একটা হচ্ছে মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখতে হবে, আর টেম্পারেচারটা ব্যাপারটা অনেক বড় একটা ফ্যাক্ট। মনে করেন 180 ডিগ্রিতে সাধারণত আমরা কেক হচ্ছে বেক করে থাকি। 180 ডিগ্রিতে মনে করেন ওটা হচ্ছে 20 থেকে 25 মিনিট লাগে, যেগুলি আমরা হচ্ছে 2 পাউন্ডের কেক বা 3 পাউন্ডের কেকগুলো করতেছি, এগুলি পাউন্ড ভেদে আপনার টেম্পারেচারটা 25 মিনিট বা 30 মিনিট এরকম সময় লাগতেছে, এটা একটা ফ্যাক্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে কেকের যে ইয়েটা করি, ময়নটা করি, তখন করার সময় কিন্তু অনেকে দেখবেন যে কেক ময়ন করার পর ময়দা দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, কারণ ব্যাটারটার কথা বলতেছি। যে আমরা যখন ব্যাটারটা করি তখন ময়দা যখন দেই, প্রথমে তো আমরা লিকুইডগুলো করি, প্রথমে ডিম এবং হচ্ছে চিনি দিয়ে আগে বিটটা করি, চিনি আর ডিমটা বিট করে একটু ফোম হওয়ার পর তারপরে আমরা ইমালশন দিই। যেমন মনে করেন হচ্ছে যে এক একটা জিনিসের এক একটা ইমালশন, আগে এসেন্স দিত। আচ্ছা, তো আমরা ম্যাঙ্গো কেক বানাবো, এখানে আমরা কোন ইমালশন দেব? এখানে আমরা ম্যাঙ্গো ইমালশন দিব, এই যে আমাদের ম্যাঙ্গো ইমালশন। আচ্ছা, এই ইমালশনটা দিলে একটা সুবিধা, পুরাটা স্মেলটা অন্যরকম আসে। এটার সাথে আমরা কিন্তু আমের পিউরিও দিব, আচ্ছা, কারণ যেহেতু এটা ম্যাঙ্গো কেক, এটা দুইটাই আমরা হচ্ছে ব্যাটার করার সময় এটা মানে এটা একটা স্পঞ্জটা করার সময় আমরা ম্যাঙ্গোটা দিব। আচ্ছা, তাহলে এটা স্মেলটা অনেক একদম অ্যাকুরেট আসে। সেটা কখন দিব? যখন আমরা বিট করছি। আমরা যখন হচ্ছে ডিম আর চিনিটা বিট করব, ডিম আর চিনিটা বিট করার পর যখন একটু ফোমটা সুন্দর আসবে, তখন আমরা হচ্ছে ইমালশনটা দিব 1 টিস্পুন, আর হচ্ছে 1 টিস্পুন হচ্ছে আমের পিউরিটা দেব, দিয়ে তখন কিন্তু আর বেশি নাড়বো না, আস্তে করে হচ্ছে আপনি এই যে এরকম দিয়ে হুইস দিয়ে আমরা আস্তে করে এটা ব্যাটারটা করব,
যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়, কারণ বেশি যদি আমি হচ্ছে জোরে জোরে যদি এটা স্প্যাচুলা দিয়ে করি তাহলে ফুলবে না। ওই যে অনেকে বলে যে আমার কেকটা ফুলতেছে না বা আমার কেকটা বসে যাচ্ছে, এটার হবে না। আস্তে করে দিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে আমরা হচ্ছে ময়দা দিব, ময়দা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ, এই চারটা। কর্নফ্লাওয়ার কতটুকু পরিমাণ লাগছে? 2.5। আচ্ছা। গুঁড়া দুধ আর হচ্ছে হাফ গ্রামের মতো হচ্ছে বেকিং দিব, দিয়ে গুঁড়াগুলো শুকনো ড্রাই উপকরণগুলো আলাদা করে আমি আগে মিক্সড করে নেব। মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে আমরা কেকের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর আস্তে করে এটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে তার আগে আমরা প্রিহিট করে নেব। আমরা হচ্ছে ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য আগে প্রিহিট করে নেব। প্রিহিট করার পর তখন হচ্ছে আপনার হচ্ছে মোলে আগে তেল ব্রাশ করে নেব আর বেকিং পেপার দিয়ে নিব, যাতে বের করার সময় সুবিধা হয়। আস্তে করে ওটা খুলে তাহলে আমরা হচ্ছে কেকটা ডিমোল্ড করতে পারি। তখন কেকটা আমরা হচ্ছে ওভেনে দিব, এবং ওভেনে বেশিরভাগই হচ্ছে আপনার 20 মিনিট থেকে 25 মিনিটে কেকটা হয়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা, যে আমি 1 পাউন্ডের কেক বানাবো, সেই ক্ষেত্রে দেখা যায় মোল্ড আমরা অনেক বড় নিয়েছি বা মোল্ড অনেক সময় কম নেওয়া হয়। এই ক্ষেত্রে আসলে পারফেক্ট মোল্ড কতটুকু? আমরা যদি 1 পাউন্ডের দিই, দেখেন আমাদের 1 পাউন্ডের হচ্ছে এরকম ছোট 5 ইঞ্চির একটা মোল্ড নেবেন 1 পাউন্ডের জন্য। এর ছোট্ট একটা কেক হয়, এটা হচ্ছে হাফ পাউন্ডের মতো কেক। এটা নিলে এটা 1 পাউন্ডের জন্য সবচেয়ে ভালো। আচ্ছা, কারণ কেক কতটুকু আপনি বানাবেন তারা নির্ভর করে হচ্ছে মোল্ডের উপরে। কারণ মনে করেন আপনি হচ্ছে 2 পাউন্ডের কেক বানান, তাহলে এটার মধ্যে হবে না, এটা তো উপর দিয়ে পড়ে যাবে। বা আপনি হচ্ছে 6 ইঞ্চি মোল্ড নিলেন বা 8 ইঞ্চি মোল্ড নিলেন, তার মধ্যে আপনি 1 পাউন্ড কেক বানাচ্ছেন, তাহলে কি হবে, ওটা একদম ফ্ল্যাট হয়ে একদম হয়ে যাবে, তখন তো এটা হবে না। আচ্ছা, এই আর কি। এবং স্পঞ্জটা ভালো হইতে হয়। তারপরে আমরা বেক করে নামাই আমরা ঠান্ডা করব। আমরা কতক্ষণ বেক করলাম? আমরা হচ্ছে 20 থেকে 25 মিনিট করলাম। আচ্ছা, তারপর আমরা কিভাবে চেক করেছি? ওটা আমরা চেক করব হচ্ছে আমাদের হচ্ছে শাসলিক কাঠি যেটা আছে, অনেকে যারা বুঝতে পারে না, এমনি তো টাইম দিয়ে আমরা বুঝতে পারি, যারা আমরা সবসময় করে আসতেছি যে না এটা 20 মিনিটে হয়ে যাবে, তাহলে তো আমরা ওই সময় আমাদের টাইম সেট করে রাখি দিই, ওর মধ্যে হয়ে যায়। কিন্তু যারা বুঝতে পারবে না বা যারা নতুন যারা কাজ করতেছে, তারা কি করবে, তারা হচ্ছে ওই যে শাসলিকের কাঠি দিয়ে পুডিনের মতো দেখলেই দেখবে যে স্মুথলি বের হয়ে আসতেছে, তখন বুঝবে যে আমার কাকটা ডান। এটা ঠিক কত মিনিট পর চেক করতে হবে? এটা বেশিরভাগই আপনারা হচ্ছে 15 মিনিটের পরেই আপনি দেখবেন, 15 থেকে 17 মিনিট এরকম টাইম পর দেখলে 20 মিনিটের মধ্যে নরমালি কেকটা ডান হয়ে যায়। তারপরেও আমরা আরেকটু 5 মিনিট রাখি, কেন, উপরের স্তরটা দেখবেন যে একদম হয়ে থাকে, ফ্লফি হয়ে থাকে, শক্ত হয় না, কাঁচা, তখন বের করলে ডেবে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার কারণে আমাদের 25 মিনিটটা লাগে, 25 মিনিটের পরে একদমই ডান হয়ে যায়। আচ্ছা, আমরা তাহলে বলতে পারি যখন চেক করব যে পারফেক্টলি হয়ে গেছে, তার 5 মিনিট পর আমরা নামাবো, এবং তখন হচ্ছে যে আমরা বন্ধ করে দেব। আমরা অলরেডি লাইনটা বন্ধ করে দিয়ে আমরা ওভেনের মধ্যে রেখে দেব, 5 মিনিট রেখে দেওয়ার পর তারপরে হচ্ছে বের করব। আবার আপনার কাছে আবার আসবো, তবে তার আগে নেব আরেকটা বিরতি। দর্শক, সময় হলো আরেকটা বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমরা এখন দেখাচ্ছি আমের চিজ কেক। আচ্ছা আপু, আমাদের একটা কেক বানাইতে এটার পুরোটা হচ্ছে কমপ্লিট করতে প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। কারণ কি, সহজে তো এগুলি, আর আমরা ক্রাম কোটিং দিয়ে ফ্রিজের আগে রেখে দিই। যখন আমাদের হচ্ছে স্পঞ্জটা স্লাইস করার পর, ঠান্ডা হওয়ার পর, তারপর ওটার মধ্যে ক্রিম হচ্ছে বিট করে দিয়ে, ক্রিমের মধ্যে আমরা গুঁড়া দুধ ইউজ করি, ওর মধ্যে আমরা আবার হচ্ছে একটু ডানো ক্রিম ইউজ করি, ভিতরে যেটা পুর লেয়ার দিই, এবং চিজ ক্রিম ইউজ করি। এটা যেহেতু ম্যাঙ্গো চিজ ক্রিম, ভিতরে হচ্ছে ফিলাডেলফিয়া চিজ ক্রিম, যে ওই চিজ ক্রিমটা আমরা ইউজ করি। সম্পূর্ণটা বিট করে এক একটা স্লাইস আলাদা আলাদা করে কেটে দুধ দিয়ে আবার আমরা হচ্ছে গুঁড়া দুধ আমরা হচ্ছে ওটার মধ্যে সোপ দিই, দিই। তারপরে আমরা হচ্ছে প্রতিটা লেয়ারে হচ্ছে ওই চিজ ক্রিম দিব এবং হচ্ছে আমের পিউরি দিই। আচ্ছা, এক একটা মধ্যে এক একটা হচ্ছে ক্রিম দিব। ক্রিম দেওয়ার পর এই যে আমের পিউরিটা আমরা প্রত্যেকটা লেয়ারে ফ্রস্টিং করা হবে, তখন এক একটা লেয়ারের মধ্যে হচ্ছে আপনারা হচ্ছে চিজ ক্রিম দেব, তার উপরে যে আমের পিউরি দিব, এবং আম কেটে কেটে টুকরা টুকরা করে তার উপরে দিব প্রতিটা লেয়ারে। তাহলে আপনি দেখবেন যে প্রতিটা লেয়ার হয়েছে, এখানে হচ্ছে আপনার 3টা লেয়ার। 3টা লেয়ারের মধ্যেই আপনার চিজ ক্রিম যাবে, তার উপরে আমের পিউরি যাবে, তার উপরে আম হচ্ছে স্লাইস করে করে আমরা দিব। এরকম 3টা দেওয়ার পর তারপর আমরা সাইডে আমরা চাইলে আরো লেয়ার করতে পারি। হ্যাঁ, যদি উঁচা কেক করা যায় অবশ্যই 4টা 5টা 6টা এরকম করে করা যাবে। ঠিক আছে,
দেওয়ার পর আমরা এই হচ্ছে কেকটা এরকম করে, এটা আউটলুকটা এরকম আসছে, কারণ এটা করতে অনেক সময় লাগে। এটা তো আর এখানে স্টুডিওতে পসিবল না, 1.5 থেকে 2 ঘন্টা ক্রাম কোটিং দিয়ে ফ্রিজে রাখতে হয়, তারপর একটু টাইট হলে তারপরে আমাদের হচ্ছে এটা ফিনিশিং দিতে হয়। ফিনিশিংটা কিভাবে দেওয়া হয়েছে, উপরে কি কি আছে? উপরে আমাদের হচ্ছে ক্রিমের সাথে আমরা হচ্ছে আবার করছি, হচ্ছে আমের একটা হচ্ছে উপরে হচ্ছে একটা শাইনিং ভাব নিয়ে আসার জন্য নিজেরাই আমরা হচ্ছে কর্নফ্লাওয়ার ইমালশন, ম্যাঙ্গো ইমালশন, ম্যাঙ্গো পিউরি দিয়ে একটু জাল করে তারপরে আমরা এটা হচ্ছে বানিয়েছি উপরে। আচ্ছা, সেইটা আমরা উপরে লেয়ারে দিয়েছি। এবং একটা আম আছে, আমি একটু ডিজাইন করে দেখাই দিচ্ছি। অনেকে অনেক ধরনের ডিজাইন করে, তা আমরা কেকে এটার উপরে আমরা চাচ্ছি এরকম করে একটা ডিজাইন করার জন্য। যেহেতু আম চিজ কেক, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা উপরে আম দিয়ে ডিজাইন না করে দেখতে বলবো না যেটা কি জিনিস, মানে কারণ সবকিছুরই একটা ছোঁয়া থাকে। সবাই তো এমনি এমনি আম হচ্ছে করে দেয়, কিন্তু আমি একটু ডিজাইন করে যে এরকম টাইপের একটু দেখতে সুন্দর হবে, এটা আমি হচ্ছে এখানে যেটা এরকম থাকতেছে। এবং এটার সাথে আপনি যদি মনে করেন একটু আমের পিউরি একটু ছোঁয়া দিলেন। আমের পিউরিটা কিভাবে তৈরি করেছেন? আমের পিউরিটা আপু হচ্ছে আম সুন্দর করে ছিলে নিয়ে তারপরে আম হচ্ছে ব্লান্ড করে নিতে হয়। ব্লান্ডের মধ্যে অবশ্যই পানি দেওয়া যাবে না, শুধু আমের পিউরি এটার মধ্যে। এটার মধ্যে কোনো কিছু যাবে না, কারণ আম তো এমনি মিষ্টি হয়, আর বেশিরভাগই তো মনে করেন আমরা হচ্ছে পাকা আম দিয়েই সাধারণত করে থাকি। তো সেই জন্য আমের পিউরিটাই সবচেয়ে সুন্দর ব্যবস্থা, যে শুধু আম সুন্দর করে হচ্ছে ছিলে নিয়ে তারপরে ব্লান্ডারে একদম স্মুথলি ব্লান্ড করে নিলেই দেখবেন যে সুন্দর আমের পিউরি হয়ে যাচ্ছে। তারপর এটা আমাদের আউটলুক হচ্ছে এরকম। আমরা যদি কেকটা কেটে দেখাই যে ভিতরে যে লেয়ার গুলো আছে সেগুলো কেমন লাগছে, আমি দেখাচ্ছি। এটা ফ্রিজে রাখার কারণে এই দেখেন, এটা প্রতিটা লেয়ারে দেখেন এই যে আমের পিউরি, এক একটা স্টেপে দেখেন আমের স্লাইস, চিজ ক্রিম, এগুলি এক একটা প্রতিটা লেয়ারে যে দেখা যাচ্ছে। আচ্ছা, এবং ভিতরেও দেখবেন যে আপনি ভিতরেও দেখা যাচ্ছে, দেখেন কাটার পরও দেখা যাচ্ছে প্রতিটা লেয়ারের মধ্যে চিজ ক্রিম আর ভিতরে আমের পিউরি। আচ্ছা, আমরা যদি আজকে যে দুইটা রেসিপি আছে সেগুলো যদি একটু ছোট করে দর্শকদের আবার বলে দিই, যে আপনি এটারও দেখেন আপনার কেটে দেখাচ্ছি আমার যে আপনার পানের খিলির যেটা, এই যে পানের খিলি, এই যে লেয়ার আছে, যে ভিতরে দেখেন আপনি হচ্ছে নারকেল এবং হচ্ছে ছানার যে আমি যেটা পুর দিয়েছি সেটার পুরটা এই যে ভিতরে আছে, দেখা যাচ্ছে এটা পুরোটাই। আচ্ছা, আমের যে চিজ কেকটা তৈরি করেছেন এটার দাম আপনি কিভাবে নির্ধারণ করবেন এবং কত দিয়ে বিক্রি করবেন? এটার আসলে যেহেতু প্রত্যেকটা কেকেরই হচ্ছে নর্মাল যে প্রাইসটা থাকে, চিজ ক্রিম দেওয়ার কারণে এটার প্রাইসটা একটু বেড়ে যায়। যেমন মনে করেন আমি যদি শুধু ম্যাঙ্গো কেকটা বিক্রি করতাম তাহলে আমি 900 টাকা পাউন্ড বিক্রি করতাম, আর যেহেতু চিজ ক্রিম দেওয়া আছে আমি 1200 টাকা পাউন্ড ব্যবহার করব, কারণ ফিলাডেলফিয়া যে চিজ ক্রিম সেটার প্রাইসটা অনেক বেশি, 250 গ্রামটাই মনে করেন 600 টাকা করে, তাহলে ওটার প্রাইসটা একটু বেশি হয়ে যায়। আর একটা চিজ ক্রিম দিয়ে আপনার 3টা কেক সাধারণত হয়ে থাকে, তাহলে ওইভাবে ভাগ করে নিয়ে ওইভাবে দামটা করা হয়। আর আমি এটার আবার মেজারমেন্টটা বলি, সবাই হচ্ছে 2 পাউন্ড বা 3 পাউন্ড বা 4 পাউন্ডের হচ্ছে যদি আমি মেজারমেন্টটা বলি অনেকে গুলাই ফেলবে, যার কারণে আমি 1 পাউন্ডের মেজারমেন্টটা বলি। তাহলে আপনি হবে কি 1 পাউন্ডের সাথে আপনি গুণ দিয়ে 2 পাউন্ড বা 3 পাউন্ড বা 4 পাউন্ড এরকম করতে পারবেন। তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা কিন্তু চাইলে এই 1 পাউন্ডের যে মেজারমেন্ট সেটি খাতায় লিখে রাখতে পারেন। এটা আপনারা নিজে করতে পারেন। যেমন ময়দা 26 গ্রাম, তারপরে ময়দার সাথে চিনি দিবেন হচ্ছে, ডিম দিবেন হচ্ছে একটা, আর হচ্ছে ওটার সাথে আপনি চিনি যাবে 28 গ্রাম, তারপরে বেকিং পাউডার যাবে হচ্ছে হাফ টিস্পুন, ওটার সাথে আবার গুঁড়া দুধ হচ্ছে 2.5 গ্রাম, আর হচ্ছে কর্নফ্লাওয়ার যাবে 2 গ্রাম। এটা হচ্ছে একটা ডিমে 1 পাউন্ড কেকের। আচ্ছা, আর আমরা যদি 2 পাউন্ড করতে চাই তাহলে সেক্ষেত্রে একটু ডাবল করে নেব। ডিম হিসাবে আমাদের মেইনলি নির্ভর করে এটা ডিমের সাথে, যেমন এটা আমি একটা ডিমের মেজারমেন্ট বললাম, একটা ডিমের মেজারমেন্টে আপনি যতটুকু হয় এটার সাথে মনে করেন এখন 2টা ডিম করেন যদি, ওটা দ্বিগুণ
ওইভাবে এটা করবেন। আর দামটা আবার নির্ভর করে এক একজন এক এক রকম করে কেকের মধ্যে জিনিসপত্র দেয়। যেমন আমি এই কেকের মধ্যে ভিতরে একটু আমি হচ্ছে বিস্কুটের গুঁড়া দিয়েছি, মিল্ক বিস্কুট যেটা আছে, যেহেতু এটা একটা মালাই মালাই কেক, সেই জন্য এটার মধ্যে আমি একটু বিস্কুটের গুঁড়া ব্লান করে দিয়ে ভিতরের লেয়ারের মধ্যে দিয়েছি। এটা কি প্রতিটা লেয়ারে দেওয়া হয়েছে? প্রতিটা লেয়ারে দেওয়া হয়েছে। তো অনেকে আছে শুধু ক্রিম দিয়ে করে দিচ্ছে, মনে করেন হুইপ ক্রিম কিনে নিয়ে এসে শুধু হুইপ ক্রিম দিয়ে করে দিচ্ছে, সেটার একটা প্রাইস, ওই জন্য ওরা কম প্রাইসে দিতে পারে। কিন্তু যদি এটা ভালো একটা যদি কোয়ালিটি সম্পন্ন যদি কেক করতে পারেন, তাহলে ওই যে ভিতরে লেয়ারে লেয়ারে আপনি ম্যাঙ্গো দিলেন, ওটার মধ্যে একটু বিস্কুটের গুঁড়া দিলেন, অনেকে চাইলে একটু বাদামের গুঁড়াও দিতে পারে, অনেকে এখন সেক্ষেত্রে একটু দামটা বেড়ে যাবে বাদামের গুঁড়া। আপা কেক যেহেতু একটু সেনসিটিভ জিনিস, ডেলিভারিটা আপনি কিভাবে করে থাকেন? ডেলিভারিটা এটা আসলে কেকের যারা ডেলিভারি করে তারা আলাদা হচ্ছে ডেলিভারি ম্যান আছে, ওরা আবার একটু প্রাইসটাও বেশি নেয়, কারণ যেহেতু এটা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ডেলিভারি করতে হবে, কারণ রেখে রাখতে পারবে না, কারণ তো ওটা তো গলে যাবে বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উপরে যে আমি এটা শাইনিং ভাবটা দিছি, এটাও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য খুব সাবধানতা অবলম্বন করে এটা ডেলিভারি করতে হয়। প্রায় 300 থেকে 500 টাকা এরকম ডেলিভারি চার্জটা একটু বেড়ে থাকে, স্থান ভেদে, কোথায় যাবেন সেই স্থান ভেদে যায়। আপা আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর দুটি রেসিপি আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।